মাত্র ২৪ ঘন্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। ইউরোপীয় দুজন শীর্ষ কর্মকর্তা এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই রেসপন্স ইরান আসলে পাল্টা আঘাত হানতে পারে। আর সেক্ষেত্রে কাতারের আল উদুদ বিমান ঘাঁটি বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নতুন এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে তারা স্পষ্ট করে বলে দিয়েছে তাদের অবস্থান থেকে ইরানের অভ্যন্তরে হামলা করতে দেয়া হবে না। আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের দিকে রওনা দিয়েছে, সম্ভবত স্ট্রাইক মিশন পরিচালনা করার জন্য। সেই সমুদ্র থেকেই আক্রমণ পরিচালিত হতে পারে। ইরানের বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে সাধারণত মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং তারপরও এখানে বিক্ষোভ চলমান রয়েছে। ইরানের তরফ থেকে বলা হয়েছে মার্কিন এবং পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে এই বিক্ষোভ শুরু হয়েছে। যদিও মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন অবরোধের কারণে ইরান সর্বোচ্চ পর্যায়ে অর্থনৈতিক রেসিশন মোকাবেলা করছে। বন্ধুরা, এই মুহূর্তে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান স্মরণকালের সবচেয়ে বেশি পতন হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য সারা ইরানে বা তেহরান থেকে শুরু করে সমগ্র ইরানে বড় ধরনের আন্দোলন শুরু হয়েছে। আর এই আন্দোলনের বিরুদ্ধে সিদ্ধ বা কঠোর হস্ত দমন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইরানি প্রশাসন। আর এক্ষেত্রে তাদেরকে সহায়তা করছে রাশিয়ার মতো শক্তি। আর এই রাশিয়ার মতো শক্তি বিভিন্ন আন্দোলন দমনের হাতিয়ার থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম, বিশেষ করে ইলন মাস্কের স্টারলিং যে স্যাটেলাইট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম বা ইন্টারনেট রয়েছে সেটিকে জ্যামিং করার প্রযুক্তি দিয়েই মূলত ইরান সরকারকে টিকিয়ে দিচ্ছে তারা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বুঝতে পারছে রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় ইরান টোটালি আন্দোলনকে ডিস্টার্ব করতে পারছে। বন্ধুরা, এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানি কর্তৃপক্ষ তাকে ফোন করেছে এবং তার মধ্যে একটা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারপরে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো আলোচনা হচ্ছে না। ইরানি জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করার এবং তাদের সহায়তা দ্রুততম সময়ের মধ্যে আসছে। আর এরই মধ্যে দুইজন ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে সম্ভবত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন হামলা অত্যাসন্ন ইরানের অভ্যন্তরে। ইসরায়েলি একজন কর্মকর্তা কনফার্ম করেছেন বা তিনি বলেছেন সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলে বাস্তবায়ন করা কি পানির মতো সোজা? ব্যাপারটা কি এতই সোজা? বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ভিত্তিক সক্ষমতা এবং পারমাণবিক সক্ষমতাগুলোকে একত্রিত করলে এই হামলাটি এত সহজ হবে না। বন্ধুরা, যদি ইরানের অভ্যন্তরে হামলা হয় মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সবগুলোকে টার্গেটে পরিণত করবে ইরান। ইরানের অভ্যন্তরে হামলার মানেই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী আগুন জ্বলে যাওয়া। ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের পর মূলত মধ্যপ্রাচ্য বিভিন্ন টেকনিক করে সেই যুদ্ধটি এড়িয়ে গেছে। তারপরেও কাতারের আল উদুদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেখানকার যে সিস্টেমগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমকে উড়িয়ে দিয়েছিল ইরান। সেই হামলার পরে আসলে অনেক সংবাদ মাধ্যম এই ব্যাপারটি খবর করেছে। যদিও তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছিল ইরানের যে সকল আঘাতগুলো ছিল বা ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ডিস্ট্রয় করে দিয়েছে বা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু পরবর্তী কয়েকদিন পর সংবাদ বের হয় যে এখানে থাকা একটি রাডার স্টেশন টোটালি ধ্বংস করে দিয়েছে ইরানের অ্যান্টি রেডিয়েশন বা তাদের ব্যালিস্টিক মিসাইল। সুতরাং তাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অবস্থানগুলো প্রস্তুতি রয়েছে এবং এই সরকার যদি মার্কিন হামলার পরও না পড়ে তাহলে মধ্যপ্রাচ্য একটি ডিজাস্টার হতে পারে। আর সেখানে টার্গেটে রূপান্তরিত হতে পারে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, অর্থাৎ যে সকল অঞ্চলে মার্কিন ঘাঁটি রয়েছে এবং মার্কিন জ্বালানি ভিত্তিক বিনিয়োগ রয়েছে। মার্কিন ঘাঁটি এবং জ্বালানি ভিত্তিক বিনিয়োগগুলো তখন একেবারে বৌদ্ধ টার্গেট বা লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করতে পারে ইরান। আর সেক্ষেত্রে ফলাফল হিসেবে তার নিজের মিত্রকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রক্রিয়া দেবে এখানে রাশিয়া। কারণ ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য মিত্রগুলো হারিয়ে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো মিত্রহারা হয়ে পড়ছে এবং এখান থেকে তার কৌশলগত বা স্ট্র্যাটেজিক্যালি দুর্বল হয়ে পড়ছে। যদি ইরান এখানে না থাকে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোরও বড় ধরনের একটি সমস্যা তৈরি হতে পারে। ইরানের মতো শক্তি না থাকলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ ইরাক, অন্য সিরিয়া থেকে যে সকল দেশগুলো রয়েছে এখানে পুরো এরিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আর একটা দেশের অধীনে চলে যাবে। তখন তারা নিজেরাও বড় ধরনের সমস্যায় পড়তে পারে। আর এ কারণে ইরানকে তারা সমর্থন করছে। শত্রু হওয়ার পরও সৌদি আরব সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানি হামলার বিরোধিতা করেছে।
বন্ধুরা, সৌদি আরব ইরানে যাতে হামলা না হয় এখন থেকেই তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আর যদি কোনোভাবে আমেরিকা ইরানের উপর হামলা পরিচালনা করেই ফেলে, তাহলে এখানে রাশিয়া এবং চীন স্ট্যান্ড নিতে পারে। তারা নিয়মিতভাবে এবং প্রকাশ্যে সামরিক সহায়তা দিয়ে সহায়তা করতে পারে ইরানকে। আর যদি সামরিক সহায়তা ওখান থেকে আসে, তাহলে প্রতিনিয়ত হয়তো যুদ্ধটি আরও লংজিভিটি পাবে এবং আরও বেশি দিন চলবে। এবং ইরান সরকার কি এখানে টিকবে না টিকবে সেটি নির্ভর করবে পরবর্তীতে তাদের মিত্র এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তির ভিতরে। তবে তারা সরাসরি এই যুদ্ধে জড়াবে না। এমন একটা ঘটনা হতে পারে, চীন এবং রাশিয়া প্রতিনিয়ত সামরিক সহায়তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের সহায়তা করতে পারে। আর সেক্ষেত্রে খেলা ঘুরে যেতে পারে। যুদ্ধটি যদি 1 মাস 1.5 মাস 2 মাস যায়, তাহলে পুরো তেলের বাজার আকাশে চলে যাবে। আর এই যুদ্ধটি দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি শেষ না করতে পারে, তাহলে বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হবে। জ্বালানি সরবরাহ ব্যাঘাত ঘটাবে। ইউরোপে জ্বালানি সরবরাহ এক প্রকার বন্ধ হয়ে যেতে পারে। সেই সক্ষমতা ইরানের খুব ভালোভাবে রয়েছে। আর এই ব্যাপারটি কল্পনা করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক বাক্যে হুঁশিয়ারি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, কোনোভাবেই তাদের মাটি ভূমি ব্যবহার করে ইরানের অভ্যন্তরে হামলা হতে দেবে না তারা। তারপরও ডোনাল্ড ট্রাম্পকে তারা আগ্রাসী নীতি যদি অব্যাহত রাখতে হয়, সে যদি সমুদ্রপথ থেকে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে, পাল্টা হামলার ব্যাপারে কতদূর পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যে ইরানকে প্রতিরোধ করতে পারবে বা বাধা দিতে পারবে, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পুরো ব্যাপারটি এখন ইরানের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। আর ইরান, চীন এবং রাশিয়া অক্ষের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরাসরি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যখনই উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ান তেলের ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ করেছে, তখনই মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে একটি সরাসরি সংঘর্ষের সূত্রপাত ঘটিয়ে দিয়েছিল। যদি তখন সেখানে উপস্থিত থাকা পুতিনের যে সাবমেরিনটি ছিল বা তাদের যে যুদ্ধজাহাজ ছিল সেগুলো প্রতিক্রিয়া দেখাতো, তাহলে এখানে একটি যুদ্ধ শুরু হয়ে যেত। তারপরেই ভ্লাদিমির পুতিনের তরফ থেকে একজন শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভুল করেছে, উচিত ছিল কয়েকটি টর্পেডো মেরে কয়েকটি যুদ্ধজাহাজকে সেখানে ডুবিয়ে দেওয়া। আর এরপর মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে সেই চরম হুঁশিয়ারিটি আসে। প্রথমবারের মতো তারা ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার আসলে তারা আঘাত করবে, এমনই ধরনের হুঁশিয়ারির পর মূলত সেখানে রাশিয়ার তরফ থেকে রেড লাইন টেনে দেওয়া হয়েছে। আর গ্রিসকে অনুরোধ করে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলের ট্যাঙ্কার আটকের পর ইরান তাদের নৌবাহিনী ব্যবহার করে একটি গ্রিসের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারকে কয়েক ঘন্টার ব্যবধানে আটক করেছে। অর্থাৎ পাল্টা আটক এখন শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে এখন আর একপাক্ষিক তিনি উদ্যোগ নিয়ে বা একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে তিনি থাকতে পারবেন না। তিনি যদি হামলার সিদ্ধান্ত নেন, পাল্টা হামলা করবে এরা। তিনি যদি তেলের ট্যাঙ্কার আটক করেন, উল্টো তাদের তেলের ট্যাঙ্কার আটক করবে রাশিয়া, চীন এবং ইরান। সুতরাং বিশ্ব কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিনা এখন ভেবে দেখা যেতে পারে। তবে হরমুজ প্রণালীতে কিছু একটা ঘটছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখা যাক, মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্টডাউন শুরু করেছেন, কত ঘন্টার কত সময়ের ভিতরে ইরানের অভ্যন্তরে পাল্টা আক্রমণ শুরু হয় বা ইরানের অভ্যন্তরে মার্কিন অভিযান বা হামলা শুরু হয়। আর সেক্ষেত্রে এই যে প্রচণ্ড রকমের একটা আন্দোলন হচ্ছে ইরানের সরকারের বিরুদ্ধে, সরকার কি শেষ পর্যন্ত টেকে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার হামলা পরিচালনার মাধ্যমে বিদ্রোহীদের সহায়তা করে, বিশেষ করে আন্দোলনকারীদের সহায়তা করে ইরানের বর্তমান সরকারকে তিনি ফেলে দিতে পারেন কিনা। যদি এই সরকার টেকে যায়, তাহলে রাশিয়া এবং চীন সম্ভবত আরও গুরুত্বপূর্ণভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে আরও বড় ধরনের উদ্যোগ নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।